দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত। এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচন এবং অন্য আরও দু একটি রাজনৈতিক বিষয় নিয়ে। এই জন্য আমরা আলোচনার জন্য তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, আছেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, এছাড়াও আরও উপস্থিত আছেন বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ জনাব মাসুদ কামাল। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আমি নীলুফার চৌধুরী মনি, আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন আগামী বুধবার কুমিল্লার সিটি নির্বাচনের আগে যেটি হয় যে 3 মেয়র প্রার্থী আছে, তাদের নিয়ে আলোচনাটা বেশি হয়। কে জিতবে, কে হারবে, কি হচ্ছে নির্বাচনী পরিবেশ, এই আলোচনাটা অনেকটাই ডুবে গেছে, তলিয়ে গেছে। স্থানীয় এমপি জনাব বাহাউদ্দিন বাহারেরকে নিয়ে এখন বেশি আলোচনা হচ্ছে। আপনি জানেন যে নির্বাচন কমিশন তাকে চিঠি দিয়ে এলাকা থেকে চলে যেতে বলেছিল, কিন্তু জনাব মাননীয় এমপি উনি এলাকা ছাড়েননি। আজকে 2জন নির্বাচন কমিশনার কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় গিয়েছেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা বলেছেন যে একজন এমপি যদি এলাকা না যায়, তার সম্মানের খাতিরে তার চলে যাওয়া উচিত ছিল। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন শুভেচ্ছা, অভিনন্দন। আপনি যে কথাটা বলছেন এখন, এই কথাটা বিএনপি বহু বছর যাবৎ বলছে যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে নির্বাচন নাই, নির্বাচন কমিশন আছে যার কোনো ক্ষমতা নাই। এবং আমরা অহরহ এটা দেখেছি, আমরা রকিবউদ্দিনকে দেখেছি, নুরুল হুদাকে দেখেছি, আমরা অনেকবার বলেছি। এবং বিশ্বের অনেক দেশ এম্বার্গো দিয়েছেন এই নির্বাচন জন্য, যে এটা নির্বাচন হয়নি, এইভাবে হয় না, দিনের ভোটটা রাতে হয়েছে, পরের দিনের ভোটটা আগের দিন হয়েছে, বলতে বলতে আমরা হাঁপিয়ে উঠেছি। আপনারা কখনো কানে নিলেও, আমার দুই পাশে 2জন স্বনামধন্য সাংবাদিক, কানে নিলেও হতে পারে আপনাদের এখানে ক্ষমতার একটা সমস্যা ছিল যে আপনারা কারো না কারো আন্ডারে চাকরি করেন, চাইলেও অনেক কিছু আপনারা এস্টাবলিশ করতে পারেন না, কিংবা অনেকেই হয়তো চায়ও নাই। কারণ সবুজ সাংবাদিকের চেয়ে হলুদ আমি এখন বাংলাদেশে অনেক বেশি। হলুদ এমপি মন্ত্রী যেমন বেশি, ঠিক আমি এটাই বলছি, আমি আপনার কথাটাই বলছি। বাহার সাহেব যে কাজটা করেছেন, এটা 300 বাহার একই কাজ করেন। আজকে নির্বাচন কমিশন নূতন আসছেন, একটা সিম্বলিক রাখার জন্য হয়তো ভেবেছিলেন, বাহার সাহেব পাত্তাও দেন। লাইক আপনার 18 নির্বাচনে এরকম কথা হয়েছিল, শুনেছি পরস্পরায়, যে কিছু সিট বিএনপিকে ছেড়ে দিবে। যখন কিছু সিট ছেড়ে দিবে কথা হয়েছিল, তখন চিন্তা করছে সব এমপি প্রার্থীরা তাদের সরকারি দলের যে দাঁড়াইলেই পাস, যদি দাঁড়াইলেই পাস হয় তাহলে ওয়াই নট মি, প্রত্যেকটা এমপির এমন কথা ছিল। তারপরে ওই যে 1 বালতি সবাই দুধ দেয় পুকুরে, সবাই ভাবছে যে আমি 1 বালতি পানি দেই আর সবাই দুধ দিবে, শেষে দেখা গেছে যে পানির পুকুর হয়ে গেছে, দুধের আর পুকুর হয় নাই। ঠিক তেমনই বাহার যে কাজটা করেছে, এই কাজটা সবাই সুযোগ পেলে করবে, সবার ওইখানে ইলেকশন হলে করবে। যে নির্বাচন কমিশন একটা বাহারের সঙ্গে পারে না, সেই নির্বাচন কমিশন কিভাবে 300 বাহারের সাথে পারবে ইলেকশন আসলে? যে নির্বাচনী একটা সরকার থাকবে, যে সরকার আপনি শোনেন, গ্রামে একটা কথা বলে যে সুতিলে ঠ্যাং পইতে নেই যায়। আপনি যে দিক দিয়েই ঘুমাবেন, উত্তরে ঘুমাইলে আপনার পা দক্ষিণে যাবে, পূর্বে ঘুমাইলে পশ্চিমে যাবে। তো আপনার যে নির্বাচন কমিশনের ক্ষমতা কতটুকু, তার জনবল নাই, তার অর্থবল নাই। অপরের সুখে চন্দ্রের কতটুকু ক্ষমতা থাকে সূর্য হওয়ার জন্য, আমি এই কথাটা বলছি। সরকার কিন্তু এই সরকারই সেই সরকার থাকবে, শুধু কিছু আদল চেঞ্জ করে বলবে অধীনে থাকবে তারা। আমি আসবো আবার, এটা কিন্তু এমনি, এটা শুনতে ভালো লাগে। কাজীর গরু কাগজে আছে, গোয়ালে নাই। ব্যারিস্টার প্রশান্ত, গোয়ালে নাই। হ্যাঁ, গোয়ালে নেই। একটি বিষয়, আরেকটি কথা আজকে উঠে এসছে বড় করে, সেটা হচ্ছে এই, যেটি নীলুফার চৌধুরী মনি যেটি বলছিলেন, এটি সুজন এই সিটি নির্বাচনকে সামনে রেখে একটি প্রেস ব্রিফিং করেছে এবং সেখানে কিন্তু এই বদিউল আলম মজুমদার এই কথাটিই বলেছেন যে
শুধুমাত্র একটি সিটি নির্বাচনে একজন এমপি যদি কথা না শোনে, এবং তাহলে সামনের নির্বাচনে, জাতীয় নির্বাচনে এরকম 300 এমপি থাকবে, সরকারি দল বিরোধী দল থাকবে, প্রভাবশালীরা থাকবে, সেখানে নির্বাচন কমিশনের এই অসহায়ত্বটা বড় হয়ে দেখা দেবে কি না? একজন নির্বাচন কমিশনার সুজনের এই প্রশ্নের জবাব বা আমাদের এই প্রশ্নের জবাব হয়তো তার মতো করে দিয়েছেন। আজ ইতিমধ্যে এটি সংবাদ শিরোনাম হয়েছে। তিনি বলেছেন আমাদেরও সময় আসবে। নির্বাচন কমিশন তার যাবতীয় সাংবিধানিক, আইনি এবং সাংগঠনিক প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন সুষ্ঠু করবার জন্য শপথ করেছে, এবং কুমিল্লাতেও ওনারা বলেছেন যে ভোটকেন্দ্রে কোনো ধরনের হাঙ্গামা হলে আমরা নির্বাচন প্রয়োজনে স্থগিত করে দেব, নির্বাচন শুদ্ধ করবার জন্য সেই ক্ষমতা ইসির আছে। সেটা তো নির্বাচন কমিশনের ক্ষমতা নিশ্চয়ই আছে এবং সেটা তারা করব, কিন্তু প্রশ্ন মানে যেটি এখন সবচেয়ে বড় মানে করে দেখা দিয়েছে সেটা হচ্ছে একজন এমপিকে চিঠি দিয়ে নির্বাচন কমিশনার এলাকা ত্যাগ করার জন্য বলল, কিন্তু তিনি সে কথা মানলেন না। এখানে একটা বিষয় বোধহয় আমরা ঠিক আলোচনায় উঠে আসেনি। উনি কিন্তু মহামান্য আদালতের রিড করেছিলেন, ওনাকে প্রথম যখন সতর্কতা জারি করে একটা চিঠি দিয়েছে, সেই চিঠি নিয়েই উনি আদালতে গিয়েছেন। আদালত কিন্তু তার পক্ষে একটা রুল ইস্যু করেছে। সেটি কি? সেই রুল ইস্যুটা যে কেন একজন এমপিকে উনি এটা একটি সাংবিধানিক প্রশ্ন অনেকবার উঠেছে। মাননীয় দল মত নির্বিশেষে ক্রস পার্টি এমপিরা একাধিকবার পার্লামেন্টেও বলেছেন যে নির্বাচনী এলাকায় আমাদের অনেক কাজ থাকে, এই সময়টা আমরা কি সাংবিধানিক দায়িত্ব পালন থেকে বাড়িত থাকব? এটা কি সাংবিধানিকভাবে বৈধ হয়? এটা কিন্তু একটা বড়তর একটি প্রশ্ন, এবং নিশ্চয়ই মহামান্য আদালত একদিন এটি নিষ্পত্তি করবেনও হয়তো। কিন্তু উনি ওটাকে যেহেতু উনি একটা রুল পেয়েছেন এবং ওনাকে বারণ করা হয়নি, হাইকোর্ট থেকে বলেনি যে আপনি এটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি যাবেন না, বলেনি, সুতরাং আইনগতভাবে কিন্তু উনি সঠিক রয়েছেন। আমি এটা বলবো, এটা নির্বাচনী স্পিরিটের যায় কি যায় না সেটা ভিন্ন প্রশ্ন। আপনি আইনের মানুষ, আপনার এই কথাটা আমরা নিলাম, কিন্তু প্রশ্ন যেটি এসছে যে নির্বাচন কমিশনের ক্ষমতা প্রয়োগ এবং বাস্তবতা নিয়ে, সে জায়গায় কি হবে? সেখানে সিইসি যেটি বলেছেন যে তাদের সেই ক্ষমতাটুকু নেই, উনি এটা বলেছেন। কিন্তু অতীতেও বেশ কিছু কয়েক মাস আগেও ইউপি নির্বাচনেও বিভিন্ন আসনের মাননীয় সংসদ সদস্যগণ কিন্তু ইলেকশন কমিশনের অনুরোধে স্ব এলাকা ত্যাগ করেছেন। এই দৃষ্টান্ত কিন্তু কয়েক মাস আগেও আছে। কিন্তু 136টা জায়গায় কিন্তু আগামীকাল বুধবার নির্বাচন হচ্ছে, এই কুমিল্লা সহ, এবং 136টি ইউনিয়ন পরিষদের নির্বাচনও আগামীকাল বুধবার হবে। জি প্লিজ। কুমিল্লার এমপি মহোদয় ছাড়া অন্যান্য সংসদ সদস্যগণ কিন্তু ধারাবাহিকভাবে ইলেকশন কমিশনের নির্দেশনা বলেন, তাদের ভাষায় অনুরোধ বলেন, সেটি পালন করে আসছেন। উনি একমাত্র এটা নিয়ে আদালতে এসেছেন, এবং আমার মনে হয় দিস ইজ অ্যান ওয়েলকাম মুভ। কারণ মাননীয় সংসদ সদস্যগণ সব দলের, বিএনপি, আওয়ামী লীগ, বারবার এই কথাটা বলেছেন। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এই কথাটা কিন্তু ওনাদের এমপিরাও বলেছেন যে আমরা নির্দিষ্ট সময়ের জন্য সাংবিধানিকভাবে বারিত হই কিনা, হতে পারি কিনা, আমার নির্বাচনী এলাকায় আমি থাকতে পারবো না, নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবো না। থাকবেন, অবস্থান করবেন, কিন্তু নির্বাচনী যে আচরণ বিধি আছে তা কি ভঙ্গ করতে পারেন না? সেটি করলে তো সরাসরি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে, কিন্তু তাকে এলাকায় থাকতে না, প্রথমে কিন্তু বাধ্য করা, ছাড়তে তাকে সতর্ক করা হয়েছিল, তারপরে তাকে এলাকা ছাড়ার জন্য চিঠি দিয়েছে। আসবো নিশ্চয়ই আপনার কথা শুনতে। আমি একটু শুনে আসি জনাব মাসুদ কামাল আপনার কাছ থেকে। মাসুদ কামাল, আজকে সুজন এক প্রেস ব্রিফিং করেছে এবং এই কথাটি এসছে, এবং কুমিল্লার কমিশনের অসহায়ত্ব প্রকাশ ভালো লক্ষণ নয় বলে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন যে এটি নির্বাচন কমিশনের একটি অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। আপনি কি তাই মনে করেন? আমি অসহায়ত্ব বলবো না, হয়তো এভাবেই ওনারা চেয়েছিলেন, আমি বলি আপনাকে। দেখেন একটা জিনিস, এটা হলো প্রথম বলা হতো কি যে আমাদের নির্বাচন কমিশনের এত অগাধ ক্ষমতা, দিনকে রাত এবং নারীকে পুরুষ করা ছাড়া তাহলে সবই পারে, বাহারকে এলাকা থেকে বের করতে পারে না, প্রমাণ হলো। এখন বের করতে হবে কি হবে না সেটা কিন্তু অন্য কথা, অন্য প্রসঙ্গ, অন্য আইনের ব্যাপার, এটা আদালতে আসলে আলোচনা আমি যাব না। আমার কথা হলো কি, নির্বাচন কমিশনের কাজটা কি? তাদের কাজ হলো
একটা নির্বাচন অনুষ্ঠান করা, নির্বাচন পরিচালনা করা, এবং নির্বাচন পরিচালনা করতে যে ওনার যা যা ওনার প্রয়োজন মনে হয়েছে উনি তাই তাই করবেন। ধরেন আমাকে এখানে লিখতে দেওয়া হলো, আমি মনে করলাম এই কাপটা এখানে থাকলে আমার লেখার অসুবিধা হতে পারে, আমি কাপটাকে বলবো কাপটাকে সরিয়ে নেন। আপনি বলেন না তোমাকে কাপের মধ্যে রাখেই তোমাকে লিখতে হবে, এটাও আপনি বলতে পারেন, কারণ আপনি এখানে মারছি, আপনি ইচ্ছে অনুযায়ী আমি চলবো, কোনো ব্যাপার না। কিন্তু তখন আমি বলবো তাহলে ভাই আমার লেখাটা তো হবে না। তো ওইখানে হলো নির্বাচন পরিচালনা করতে গিয়েছেন, নির্বাচন যারা পরিচালনা করতেছেন উনি মনে করতেছেন এই ভদ্রলোক এখানে থাকাটা ওনার জন্য অস্বস্তিকর হতেই পারে। একজন এমপি সাহেব যখন থানায় যান, যখন উনি রাস্তাতে হেঁটে যান, তখন কিন্তু সঙ্গে সঙ্গে ওনার ক্ষমতাটাও হেঁটে যায়। উনি কিন্তু ওনার ক্ষমতাটা নিয়েই থানায় ঢোকেন, উনি কিন্তু ক্ষমতাটা নিয়েই কিন্তু সব জায়গায় যান। এই যাই বিষয়টাকে নির্বাচন কমিশন অস্বস্তিকর মনে করতেই পারে, এটা তাদের ব্যাপার। সেই মনে করাটাকে আপনি অনার করবেন কি করবেন না, এটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত রুচি, আপনার ভদ্রতা এবং আপনার আন্তরিকতার উপর। সেই জায়গাটা আমরা অন্য একটা দৃশ্য দেখলাম। আচ্ছা, প্রশ্ন হলো তাহলে নির্বাচন কমিশন কি করতে পারত? মানে তারা বলেছে আইনি কাঠামোতে থেকে তাদের কিছু করার নয়, জোরাজোরি তারা করতে, আমি তা বলছি না, কিন্তু করতে পারে না। আইনি কাঠামোতে ওনাদের কিছু করার নাই, তো বাঁশখালীতে কিভাবে করলো? বাঁশখালীতে একজন চেয়ারম্যান পদপ্রার্থী কিছু কথা বলছিল, এবং পরে ওই চেয়ারম্যান পদপ্রার্থী বলছেন যেটি আমি বলি নাই, আমার এটাকে মানে হ্যাঁ এটাকে সুপার ইম্পোজ করে কি জানি করছে, এটা আমার কথা না। ওনারা কি করেছেন? নির্বাচনটা স্থগিত করে দিয়েছেন। ঝিনাইদহ কি করেছেন? ঝিনাইদহ আওয়ামী লীগ ক্যান্ডিডেট কিছু বলছেন, আওয়ামী লীগ ক্যান্ডিডেটের প্রার্থীদের বাতিল করে দিয়েছেন। এই কমিশন তো দিয়েছেন, যে দুটো দেওয়ার মাধ্যমে ওনারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে আমরা কিন্তু আসতেছি বাঘের মতো, এই বাঘ যে কুমিল্লা আসে বিলাই হয়ে যাব, এটাও কিন্তু ওনারাই দেখাই দিল যে আমরা আসলে মিউ করা বিলাই ছাড়া আর কিছু না। একজন নির্বাচন কমিশনার বলেন একজন সম্মানিত ব্যক্তিকে বাইরে থেকে বের করে দিতে পারে? আরে ভাই, আপনি নির্বাচন কমিশনার, আপনার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো ভোটার, এমপি না, আগে হলো ভোটার। আপনি ভোটারের জন্য নির্বাচন কমিশনার। দেশের সমস্ত লোক যদি বলে আমি ভোট দিব না, এই নির্বাচন কমিশনের কোনো দাম আছে? কোনো দাম আছে এটার? তো ভোটারকে আপনি সম্মান দেখাতে পারেন নাই। প্রার্থী বলতেছে যে ওই লোক থাকলে আমার সমস্যা, ভোটাররা বলতেছে আচ্ছা ভালো কথা মানলাম, আপনি তাকে বের করে দিবেন না, তাহলে নোটিশ দিলেন কেন? আপনার খেয়াল আসল না যে এটা বাস্তবায়ন করার মূলত আপনার নাই? না, একজন সম্মানিত ব্যক্তি চিঠি পাওয়ার পর উনি চলে যাবেন এমনটি আশা ছিল বলে ওনারা বলেছেন। ওনার আশা যখন পূরণ হলো না তখন অ্যাকশনে যাবেন, তখন তো উনি অ্যাকশনে যাবেন। অ্যাকশনে যাওয়ার ক্ষমতা বাঁশখালীতে দেখেন নাই? দেখেন তো বাঁশখালীর মধ্যে কিছু করতে পারতেন, কি করবেন এটা আমি যাই না, আইন তো আমি বুঝি না ভাই। আমি বলতেছি পাবলিক পারসেপশনের কথা, একজন সাধারণ মানুষ কি প্রত্যাশা করে সেই প্রত্যাশাটা ওনারা মেটাতে পারেন নাই। জনাব নীলুফার মনি, আপনার কাছে যাই। আপনি শুনছিলেন এই নির্বাচন কমিশনের এটি প্রথম নির্বাচন, অনেক আলোচনা আছে নির্বাচন কমিশনে নিয়ে, তারাও তাদের অনেক লিমিটেশনের কথাও বলেছে, আইনের বাধ্যবাধকতা, অন্যান্য বিষয় নিয়ে। আপনার কি মনে হয় এই নির্বাচন কি কোনো প্রভাব ফেলবে তার ভাবমূর্তির সকালে সূর্য দেখে বোঝা যায় দিনটা কেমন যাবে, হঠাৎ ঝড়ঝাপটা হতে পারে, সেটা অন্য জিনিস। তো সকালের সূর্য যদি বোঝা যায় তাহলে আপনি বুঝে যান। আমরা তো এই নির্বাচন কমিশন যখন হলো তখনই তার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কিন্তু দুই একটা কথা বলেছিলাম। তো এই যে মাসুদ কামাল সাহেব বললেন যে কথাগুলো, তো নির্বাচন কমিশনারকে যদি আপনি ললিপপ কিনে দেন বা ললিপপে যদি উনি অভ্যস্ত হয়, আমাদের বলার কিছু নাই। তারা তো বলছে কিন্তু যে আমাদের সময় আসবে, এটা কিভাবে আপনি কি বলেন? সময় কখন আসবে? একটা সিটি কর্পোরেশন নির্বাচন, ইট ইজ নট এ জোক। একটা সিটি কর্পোরেশন নির্বাচন, সেই সময় যদি তার সময় না আসে, সময় কবে আসবে? ওই 300 আসন দেখায়, ওই রকম করতে করতে শুনেন, অত্যাচারী হাজবেন্ডের কাছে কিছু বউ আছে তর্ক করে কথায় কথা, এটা আমি সবার ম্যাক্সিমাম ফ্যামিলির কথা বলছি। তো বউ তর্ক করে, জামাই মাইট দেয়, তো বউ বলে আরেকটা মাইট দিয়ে দেখো, জামাই আবার মাইট দেয়। তো এই নির্বাচন কমিশন থেকে আমার এরকমই মনে হচ্ছে ওনাদের সুদিনের কথা কি বলতে চায়। যেই দিন 300 আসন নির্বাচন হবে সেই দিন বলবে যে হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম। উনি একটা জায়গায় উনি কোনো ক্ষমতা দেখাতে পারলো না, উনি ওনার
ধারা ভঙ্গ করার জন্য যা যা করতে হয় নিশ্চয়ই ওনার কাছে অনেক রকম ক্ষমতা আছে, যেটা ইউটিলাইজ করতে পারলো না। পাবলিক পারসেপশন উনি বুঝলো না, উনি সরকার পারসেপশনটা কি বুঝলো। সরকারের এখানে তো বিএনপি ইলেকশনেই যায় নাই, তারা তো এমনিই পাশ করবে। শোনেন, তাহলে বাহার সাহেবের এত কাহিনী কেন? এত তো করার কথা না, তো অটো পাশের রাজ্যে, অটো পাশের রাজ্যে ভয় কিসের? আপনাদের দলেরই সাবেক আপনি, আমার যদি ভুল না হয়, আপনি নারায়ণগঞ্জের প্রার্থী দেখে বুঝেছেন এই প্রার্থী থাকলেই কি সরকার যাহা বিবেচনা করে, যাহা ইশারা করে ওইভাবেই সরকারি কাজ হয়। আর এখন তো আরো EVM, আপনি নৌকা 1 যাবে, নৌকা 2 যাবে, নৌকা 3 যাবে, 4 নাম্বার ধানের শীষ যাবে, সিল আপনি যেখানে মানেন। প্রথমে 1 স্টেপ যাবে, আমি বলি 1 স্টেপ ভোট দিবে, 1 স্টেপ যাবে, EVM এ 2 স্টেপ যাবে, 3 স্টেপ। ছাত্রলীগের নেতাদের কথা আমার না, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি সাক্ষাৎকারে, তাদের নিজের বলা কথা ভাইরাল হয়েছে। 4 নাম্বার স্টেপ যাওয়ার পরে বলে যে তোমার তো বাটম টিপা হয়ে গেছে। বলে আমি তো ভোটই দিলাম না, বাটম কে টিপলো? বাটম টিপার জন্য ওইখানে লোক আছে। যেখানে বাটম টিপার জন্য আলাদা লোক থাকে, সেইখানে বাহারের এই বাহালপনা করার কি এটা একটা ফাজলামো না? এটা কি একটা চরম ক্ষমতার অপব্যবহার দেখানো না? যে আমি জনগণের ভোটে পার হই না, সো তুমি কে? তুমি কিসের নির্বাচন কমিশন? বাহার সাহেবের তো কথা এটাই। আমি আমার যদি ভুল হয়, যেহেতু আমি এখনো সংসদকে সম্মান করি, যেভাবেই পাশ করে আসুক না কেন, আমি তাকে বললাম যে সংসদ সদস্য। আমি মাননীয় এখন আর আমলারা তাদেরকে বলে না, আমিও বললাম না। সংসদ সদস্য বাহার সাহেব, উনি তো ভোটে পাশ করে নাই, তাহলে ভোটে পাশ করলেন না, জনগণের কথা ভাবতো। জনগণের কথা ভাবলে না হয় সিএসির কথা ভাবতো। উনি কিসের কারে তোয়াক্কা করবে? উনি ওনার নেত্রী ঠিক আছে, সব ঠিক আছে। জি, আপা কিছু মন গড়া কথা বললেন যে EVM নিয়ে বললো না, এটা অ্যাবসলিউটলি আনসাইন্টিফিক। বিএনপি অবশ্য ঐতিহাসিকভাবে প্রযুক্তি বিরোধী। এর আগের টার্মে আমাদেরকে আপনার সংযুক্ত হতে দেয় নাই, আমাদের যে সাবমেরিন কেবলের সাথে বলছে যে সার্বভৌমত্ব সব নিয়ে যাবে। খালি টাকাই খরচ করছেন আর আপনারাই দেখেন, দুনিয়ার কেউ সাবমেরিন দেখে নাই, বিদ্যুৎ দেখে না, খাম্বা দেখে। বিএনপি পদ্মা সেতু দেখে না, বিএনপি জোড়াতালি দেখে, বলে যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতুতে কেউ উঠবেন না, ওটা জোড়াতালি দিয়ে বানানো। সুতরাং বিএনপি আনসাইন্টিফিক, প্রগতি এবং প্রযুক্তি বিরোধী। এই জন্য EVM নিয়ে উনি কতগুলো সেরকম মন গড়া কথা বললেন, এটা আসলে আলোচনার জন্য ইটস নট ওয়ার্থি। 2 নম্বর হলো ওনাদের সিলেটের মেয়র আরিফ সাহেব নির্বাচনের 2 ঘন্টা আগে অবৈধ, খারাপ নির্বাচন, অসুষ্ঠু এগুলো বলে বাড়ি চলে গেলেন। তারপর রাত্রে 11:30টায় 12টায় দেখলেন যে উনি যখন ফলাফলে জিতেছেন, উনি সুন্দর করে এসে বললেন যে তাৎক্ষণিকভাবে আমার কাছে তথ্য ছিল না, আমি ভুল তথ্য পেয়েছিলাম। শোনেন, কুমিল্লায় এর আগের ইলেকশনে 12 এবং 17 একই ঘটনা ঘটেছে, জিতেছেন কিন্তু সাক্কু সাহেব। শোনেন, আজকে আপনি লক্ষ্য করে দেখেন ইলেকশন নিয়ে, আর উনি আরেকটি ভুল তথ্য দিয়েছেন, যেহেতু এটা পাবলিক ডোমেন, এটা ইমিডিয়েট সংশোধন করা উচিত। নির্বাচনের জন্য বাংলাদেশের কারো উপর কেউ কোনো এম্বার্গো দেয়নি, এটা উনি ভুল বলেছেন। উনি বলেছেন নির্বাচনের জন্য এম্বার্গো দিয়েছে। আমি ওনাকে কোট করছি, লিখে রেখেছি সাথে সাথে। এম্বার্গোর কথা বলি জি আপা, আমি কোট করেছি আপনাকে। আপনি হয়তো বলতে ভুলে অন্য কিছু বলে ফেলেছেন, যেমন EVM নিয়ে যে বলতে যা বলেছেন আপনি হঠাৎ বলে ফেলেছেন যে নির্বাচনের জন্য এম্বার্গো দিয়ে, নির্বাচনের জন্য কেউ কোনো এম্বার্গো দেয় না। নির্বাচনের জন্য এম্বার্গো দিলে জিয়াউর রহমান সাহেব মরণোত্তরভাবে পুরস্কার পাবেন, 77 সালের 30শে মে যেটা করেছে। কিংবা ওনারা আজিজ মার্কা, সাদেক আলী সব করেছেন। আপনাদের সাদেক আলী, আপনাদের আজিজ পেট খুলে দেখাচ্ছিল সাংবাদিকদের যে সত্যি সত্যি বঙ্গবন্ধুতে ভর্তি হয়েছে। যা এই কাহিনী আমরা আর গেলাম না। আমরা কেন অতীত নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, আপনি তো আমাকে এম্বার্গো দেন যে অতীতে যায়েন না। শোনেন, কিছু অতীত না গেলে ওনারা যা করেছেন এবং ক্ষমতা পেলে আবারও যা করবেন সেটা মানুষ কিভাবে মনে রাখবে। বাট তারপরও আমি অতীত নিয়ে বলছি না। কিন্তু ইলেকশন কমিশনের উপর কিছুটা নির্দয় আক্রমণ হচ্ছে। কেন আমি বলি, হাইকোর্টের রুলটা ইস্যু না করলে ওনারা যে কি করতেন সেটাকে আমি জানি। ওনারা তো নিশ্চয়ই এই ব্যবস্থা নিতেন। তারা প্রজাতন্ত্রে কাজ করেছেন, কেউ সেনাবাহিনীতে ছিলেন, বিচার বিভাগে ছিলেন, তাদের সাংবিধানিক ক্ষমতা আছে। কিন্তু উচ্চ আদালতের রুল থাকলে আপনি কি করতে পারবেন? আচ্ছা, আমি কি একটু জানতে চাই, আমার এটা একদম একটু জানার আগ্রহ যে আসলে হাইকোর্টের কি রুলটা দিয়ে উনি শোনেন, উনি একটি সাংবিধানিক প্রশ্ন উত্থাপন করেছেন যে শুধু উনি বলে না, এটি সব এমপির জন্য, সংসদ সদস্যের জন্য প্রযোজ্য হবে, যে নির্বাচনকালীন সময়ে সাংবিধানিক দায়িত্ব পালনে মাননীয় সংসদ সদস্যগণ বারিত কিনা, 1 নম্বর।
2 নম্বর হলো নির্বাচনী এলাকায় একজন মাননীয় সংসদ সদস্যের অনেক ধরনের সংসদীয় এবং অন্যান্য এমনকি রাজনৈতিক সাংগঠনিক কাজও থাকে, যেগুলো সবগুলো নির্বাচনের সাথে সম্পর্কিত নয়, যেগুলোর শিডিউল হয়তো 6 মাস আগে ঘোষণা করা হয়েছে। ধরেন কোনো একটা স্কুলের একটি ভবন উদ্বোধন, এটা ঠিক হয় অনেক আগে, অনেক আগে, এটার সাথে নির্বাচনের তফসিলের সম্পর্ক নয়। তো উনি কি সেটাও করতে পারবেন কিনা? না করতে পারলে ওনাকে বাড়িত করা যাবে কিনা, এটা কিন্তু অত্যন্ত আইনি প্রশ্ন। হ্যাঁ, আইনি প্রশ্ন। হাইকোর্ট কি রুল দিল? হাইকোর্ট নির্বাচন কমিশনকে যে সতর্কতার মধ্যেই বলেছে, আপনারা কারণ দর্শান যে আপনারা যেই চিঠিটা তাকে দিয়েছেন সেটি সাংবিধানিকভাবে কেন অবৈধ, অকার্যকর ঘোষণা করা হবে না। তো যতক্ষণ এটি নিষ্পত্তি না হচ্ছে, আপনি হন, আমি হই, বা বাহার সাহেব হোক, আপনি কিভাবে ওনাকে টেনে হিসেবে সরাতে বলছেন? হোয়াই? এটি নির্বাচন কমিশনের উপর নির্দয় আক্রমণ। তারা তাদের ক্ষমতা ব্যবহার করছেন না বলছেন, কিন্তু আইন তার তো হাত পা বেঁধে দিয়েছে, এটা ঠিক তো? আপনি আগে আইন পরিবর্তন করেন, তাকে বলেন যে হ্যাঁ এমপি সাহেব অনুরোধে না শুনলে তাকে পুলিশ দিয়ে আনবে। আপনি আইনটা পরিবর্তন করার কথা বলেন, নির্বাচন কমিশনকে আরো ক্ষমতা দেওয়ার কথা বলেন, কিন্তু এই অবস্থায় তারা ডিজার্ভ করে না। না, এই রুল যদি নিষ্পত্তি না হয় তাহলে কি আগামী নির্বাচনগুলোতে এইটা থাকবে না? এটা বলবৎ থাকবে কি? নিষ্পত্তি তো এত সময়ে হয়ে যাবে, আমরা এটা মানে হাইপোথেসিস করছি। এটা কেন হয়েছে? অন্য কোনো মাননীয় এমপি যদি এটা চ্যালেঞ্জ করতেন, হয়তো কুমিল্লার আগে এটা নিষ্পত্তি হয়ে যেত। কেউ এটি করেননি, উনি করেছেন। অফকোর্স উনি একটি ইনোভেটিভ রাজনৈতিক একটা মুভ নিয়েছেন। আরেকটি কথা, কে বলেছে যে এখানে ভোটাররা, বাহার সাহেবকে বলেছে কুমিল্লা ছাড়েন? ভোটারদের বড় অংশ তো তারও অনুসারী, তারা কেউ বলেছে যে বাহার সাহেবকে ইলেকশন? একজন শুধু বিএনপির প্রার্থী বলেছে, বিএনপির বহিষ্কৃত প্রার্থী, বিএনপির দামি প্রার্থী বলে না। ওনারা তো যে আপনার কি শ্যাডো বিএনপি, মানে চোরা ধানের শেষ, এই চোরা ধানের শেষের প্রার্থী বলেছে, অন্য কেউ বলে নাই। আসবো জনাব মাসুদ কামাল, শুনতে চাই, আইনি একটি প্রশ্ন উত্থাপন করেছেন ব্যারিস্টার সাহেব। জি না, এখানে তো আইনের, আমি আইন তো ভালো বুঝি না, বোঝার কোনো কারণও নাই। আবার মানে দুইজন আইনজীবীর মাঝখানে বসছি, কি বলে কোন ঝামেলায় পড়ে গেছে, আইনের মধ্যে আমি যাবো না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, একটা জিনিস হলো কি, ঠিক আছে আইন নিষ্পত্তি হতেই পারে, আইন নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত ওনাকে কিন্তু সরানো যাবে না, কিন্তু মূল লক্ষ্যটা কি? সুষ্ঠু নির্বাচন। মূল লক্ষ্যটা কিন্তু আইন নিষ্পত্তি করা না, একটা সুষ্ঠু নির্বাচন হওয়া। যদি নির্বাচন কমিশন মনে করে যে এই লোকটা থাকলে প্রচারকালীন সময় এই সময় থাকেন তাহলে সুষ্ঠু হবে না, যদি মনে করেন তো উনি বলতে পারেন ঠিক আছে ভাই, যতদিন আইন নিষ্পত্তি না হয় ততদিন নির্বাচন স্থগিত, ততদিন আমি নির্বাচন এভাবে আমি অনুষ্ঠান করব না, বলতে পারেন, তার তো সে অ্যাবিলিটি আছে। এখন প্রশ্ন হলো কি, যদি আইন নিষ্পত্তি প্রশ্নটাই ওঠে, তাহলে যে কোনো সময় যে কোনো ঘটনায় আইন নিষ্পত্তির জন্য তারা কোর্টে যেতে পারে। আদালতে গেলে আদালত কি করে? আদালত তো প্রথমত সঙ্গে সঙ্গে তারা রায় দেয় না, দেওয়া সম্ভব না। তো বিশাল এক ঘটনা নিয়ে আসছে, দলিল দস্তাবেজ নিয়ে আসছে, এগুলি পড়তে হবে, দেখতে হবে, আপাতত তারা ওটাকে থামায় রাখে, তারপরে এটা নিষ্পত্তি হওয়া পর্যন্ত এইভাবে চলুক। তো এখন এগুলি অনেক কিছুই হতে পারে, বাট এখানে প্রশ্নটা কি? প্রশ্নটা কিন্তু আইনের নয়, প্রশ্নটা হলো মানে আপনার ভালো মানুষের, মানে ভালো মানুষের মানে সাধারণ মানুষের যে চিন্তা, সেই চিন্তাকে আপনি অনুসরণ করতে পারছেন কিনা, সাধারণ মানুষের চিন্তাকে আপনি অনার করতে পারেন। দেখেন আমি একটা কথা বলি, বাহার সাহেব একটা কাজ করছে, আমি এখন একটু গভর্নমেন্টের পক্ষ থেকেই বলি, মানে আমি একটু মানে এই গভর্নমেন্টকে একটু মানে আমি গভর্নমেন্টের ফিলিংস থেকে বলার চেষ্টা করতেছি। বাহার সাহেব কিন্তু আসলে গভর্নমেন্টকে বিব্রত করতেছেন। কারণটা কি, যদি আপনি আমাকে একটু সময় দেন আমি একটু ডিটেলে বলি। নিশ্চয়ই, আপনার ব্যাপারে সময় আছে। থ্যাংক ইউ। একটা জিনিস হলো কি, আসলে সরকারের লক্ষ্যটা কি, অথবা নির্বাচন কমিশনের লক্ষ্যটাই বা কি? মূল লক্ষ্য কিন্তু এগুলি কিন্তু এই যে টুটকা ফাটকা ইলেকশন এগুলি কিন্তু না, মূল লক্ষ্য হলো জাতীয় নির্বাচনটা। তো সরকার তো চায় যে এই ইলেকশন কমিশনটা থাকুক ওই নির্বাচন পর্যন্ত, এবং তখন তারা আশা করতে চায় যে বিরোধী দল সবগুলি দল তাদের কাছে আসবে। এই যে বিরোধী দলটা কেন আসবে? আসার দুইটা পয়েন্ট আছে, একটা হলো হয় তারা ভালোবাসে আসবে, আরেকটা তাদেরকে আপনি ঘাড়ে ধরে আনবেন। না ভালো মানে ভালোবাসবে কাকে? আচ্ছা আমি শেষ করি, আমি বলি দুইটা পদ্ধতি আছে বিরোধী দলকে আনার নির্বাচনে। একটা হলো সে তাকে ভালোবাসে নিয়ে আসবেন, অথবা তাকে ঘাড়ে ধরে নিয়ে আসবেন, এছাড়া তার কোনো পদ্ধতি নাই। আচ্ছা ভালোবাসবে কিভাবে? যদি তার উপর বিরোধী দলের একটা আস্থা তৈরি হয়। সরকারের উপরে বিরোধী দলের কোনো আস্থা নাই, এটা নাই রে ভাই,
এখানে আর ভালোবাসা হবে না। আচ্ছা, এখন বিরোধী দল যদি মনে করে যে না এই ইলেকশন কমিশন খুবই স্ট্রং, সরকার যা কিছুই করুক তারা কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ফেলাবে, যদি এই ভাবমূর্তিটাও আপনি তৈরি করতে পারতেন তাহলে কিন্তু বিরোধী দলকে ডাকার ক্ষেত্রে আপনার মধ্যে একটা দৃঢ়তা থাকতো না, বোধ হয় আসতেও পারে। আমি যদি আপনাকে একটু সাপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে আজকে টিআইবি সাথে নির্বাচন কমিশনের সংলাপ ছিল, সেখানে টিআইবি লেভেল প্লেইং ফিল্ড সহ বেশ কিছু সুপারিশ পরামর্শ তারা দিয়েছেন। যে টিআইবি এর প্রসঙ্গটা আমি পরে আসবো মানে এটা তো আপনি আরেকবার বোধহয় চান্স পাবো, তখন আমি টিআইবি প্রসঙ্গে বলবো। আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করি আগে। তো এই যে ভাবমূর্তি তৈরি করা নির্বাচন কমিশনে, এটা মেকি হতে পারে কিন্তু নাটক হতে পারে, কি হতে পারে আমি জানি না। এই ভাবমূর্তি তৈরি করার যে সুযোগটা বাহার সাহেব, সেই সুযোগটাও গভর্নমেন্টের নষ্ট করে দিল। এই বিবেচনায় আমি মনে করি বাহার সাহেব সরকারকে বিব্রত করছে। আর একটা সেকেন্ড একটা পয়েন্ট বলি, অথবা উল্টো হতে পারে। উল্টো কি হতে পারে, সরকার বিবেচনা করে দেখছে যে ভাই আমার অত ঠেকা নাই, পাবলিকে তো আমি পুষিই না, পাবলিক আলাপ বাদ। এখন কি ইলেকশন কমিশনকে দেখায় দেওয়া যে দেখো আমি যেমনি করে চাই তেমনি করে হবে, তুমি বাহারেও কিছু করতে পারছো না, কিন্তু তুমি একটা শিক্ষা নাও, আসলে আমার সঙ্গে তুমি পারবা না, আমি যেমনি করে কমু অমনি করে করবা। এই পয়েন্টে ছোট্ট করে একটু দুজনের কাছ থেকে শুনে আমি বিরতিতে যাব একটু করে। হ্যাঁ, শোনেন, 2012 সালের পৌর ইলেকশনগুলোর কথা মনে আছে তো? সিটি কর্পোরেশনের সবগুলোতেই কিন্তু গাজীপুরে মান্নান সাহেব জিতেছেন, খুলনায় জিতেছেন, রাজশাহীতে জিতেছেন, তারপরেও কিন্তু 14 সালে বিএনপিতে নির্বাচনে আসেন। উনি যেটা বললেন, জেতার পরে প্রত্যেকে জেলে গেছে। শোনেন, 14 সালে কিন্তু তারপরেও বিএনপি, সুতরাং আমার মনে হয় যে বিএনপির জন্য ওই ফর্মুলা খাটে না। বিএনপি অলওয়েজ মানে প্রবলেমেটিক। এবং আজকে আপনার যে বিষয়গুলো ওনারা শুরু থেকেই করে আসছেন, আমি মাগুরার কথা বলে বলছি না, ওনারা যেটা করতে চান, এখানে একটা ব্যাপার আছে। উনি বললাম ভালোবেসে আসবে তো বিএনপি, যদি বা অন্য কেউ বিএনপির জায়গায় যদি টিএনপি থাকতো সেটাও বিষয় না, যে তারা যদি মনে করে যে আমার এই ইলেকশনে আমার যে তার সম্ভাবনা আছে তাহলে সে আসবে, যদি সম্ভাবনা নাই সে বলবে আমি আসবো না, তখন সে পেছনে খেলাধুলা করবে। যে কর্নেল মোস্তাফিজের কথা বলি না, যে রাত্রে টাকা বিলাইতো জিয়াউর রহমান, যে রনে থেকে জনে, ওই ফর্মুলায় চলে যাবে। এই কমিউনিস্ট পার্টিকে অমুককে দিয়ে মিছিল করছে বা অমুক বলছে, এগুলো নিয়ে যাবে। ওনার বইতে আছে, বিস্তারিত বললে ওনার আবার বিব্রত হবেন। তো সুতরাং এখন আপনি যদি লক্ষ্য করেন, যেটা উনি বললেন, সরকার ইলেকশন কমিশনকে, সরকারি নির্বাহী বিভাগ, আমি সরকার বলছি নির্বাহী বিভাগ বলছি, সাংবিধানিকভাবে বাধ্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা প্রদান করতে, সাংবিধানিকভাবে বাধ্য। এবং নির্বাচন কমিশন যদি সেই ক্ষমতা প্রয়োগ করেন, যদি সহায়তা না করে তাহলে কিছু কি করবে সেটি আর কিছু নাই। শোনেন, সেটার জন্যই তো সুপ্রিম কোর্টে যাবেন আপনি, সেটার জন্যই তো আদালত আছে। এটি পৃথিবীর সব দেশে, ভারতেও তাই। শোনেন, ইংল্যান্ডে হোম সেক্রেটারি একজন ইয়র্কশায়ারের পুলিশ কমিশনারকে রিজাইন করতে বলেছে, সে কয় আমি করব না। কারণ লেখা নাই যে, নর্মালি করে ওখানে তো আইন অত বলাও থাকে না যে মাসের প্রথম বৃহস্পতিবার হবে, এটা কোথাও লেখা নাই, কিন্তু এটা হয়। কেউ এই ইয়র্কশায়ারের পুলিশ কমিশনার বলল কোথাও লেখা নাই, আমি এটা করব না। হোম সেক্রেটারি হাইকোর্টে গেলেন, হাইকোর্ট বললে যে না, এটি রয়্যাল প্রেরোগেটিভ, এক্সিকিউটিভ পাওয়ার, তোমাকে রিজাইন করতে হবে। তখন উনি রিজাইন করলেন। তা আমাদের দেশে যেখানে যেখানে এগুলো নাই, এটা একটা ভালো পয়েন্ট বলেছেন। এগুলো বাহার সাহেব যে ইনোভেটিভ ওয়েটা নিয়েছেন রাজনৈতিকভাবে, এটি সকল সংসদ সদস্যের কিন্তু মনের কথা, বিএনপিরও। কারণ তারাও চান তাদের এলাকায় যে ইলেকশনগুলো হয় ওখানে ওনারা প্রভাবিত করে তাদের পক্ষের লোকজন জিতায় আনতে ওনারাও চান, সবাই চান। জি, নীলুফার চৌধুরী মনি, আপনি আপনার কথা বলেন। আমি শুধু এতটুকু বলতে চাই যে আপনার না নিশ্চয়ই বেশি পাবেন, আমি আর প্রশ্ন করছি না, আপনি বলেন। ধন্যবাদ, আপনি যে বুঝতে পেরেছেন এই জন্য। শোনেন, অনেকগুলো কথা বড়ুয়া সাহেব বলেছেন। সেটা প্রথমে একটা, যে ভবন উদ্বোধন করতে পারবে কিনা, বলে না যে রোম যখন পুরে নিরু নাকি বাঁশি বাজায়, উনি আছে ভবন উদ্বোধন নিয়ে, যে ভবন উদ্বোধন আপনার চাইলেই চেঞ্জ করা যায়। একটা ইলেকশনের সঙ্গে তারা কত ফাজলামি করে। প্লিজ লেট মি ফিনিশ। তারপরে আমি আরো বলছি, সাপ্লিমেন্ট পরে বলেন। আমি বিএনপি প্রযুক্তি বিরোধী উনি বলেছেন। ভয়ঙ্কর। বিএনপি যদি প্রযুক্তি বিরোধী হয়, যে ইভিএম পার্শ্ববর্তী দেশ তাদের গুরু, জিওপলিটিক্সে তাদের গুরু, তারা লেন্দুব দর্জি। লেন্দুব দর্জিরা যখন গুরু যখন ফেলে দিল, লেন্দুব দর্জি যখন ফেলে দিল, তখন তারা ওইটা টুকায় টুকায় আয় না তাদের ডাস্টবিন থেকে ওয়েস্টেজ জিনিসগুলো ডাবল পয়সা দিয়ে কিনে নিয়ে আসলো। কেন নিয়ে আসলো?
ইভিএম সম্পর্কে যদি আমি বলতে যাই, ভোটারের আঙ্গুলের ছাপ দিয়ে ইভিএম মেশিন ওপেন করে, অন্য জনে বাটন ক্লিক করার নামই হচ্ছে ইভিএম। এটাই, একজন ওপেন করবে আরেকজনে বাটন ক্লিক করবে। ভোটের দিন কেন ঠিক সকাল 8টায় সুইচ অন করে সিং করা লাগে? কেন ভোটের দিন সকাল 8টায় সিং করতে হবে? ঠিক 4টায় মেশিন বন্ধ, এবং মাঝে মাঝে বৈদ্যুতিক গোলযোগে যদি মেশিন বন্ধ হয়ে যায়, ওটা কিন্তু কোনো আর অপশন নাই, ওটার অপশন নাই যে 4টায়। এগুলো অনেক কাহিনী আছে, অনেক কাহিনী আছে, আমি অনেক কাহিনীতে যেতে চাই না। এক্সপার্টের উপর যদি ছাড়ি, তাহলে আপনাদের মতো মূর্খরা ভোট দিবে কেন? আপনি তো যত রকম ব্যারিস্টারই হন না কেন, ইভিএমে আপনি মূর্খ বা আমি মূর্খ, তাহলে আমি ভোট দিতে যাব, সাফার করব আমি। এক্সপার্টিস কি করবে? ডাক্তার আসিবার পূর্বেই তো রোগী মারা যাবে। আপনি কি নিজের চিকিৎসা নিজে করবেন? আপনারা তো অনেক প্রযুক্তির সপক্ষে। স্যাটেলাইটটা জানলো টাকার, আমার টাকা, আপনার টাকা, উনার টাকা। এই 3000 কোটি 4000 কোটি টাকা দিয়ে স্যাটেলাইট কি একবারও কি আলোর মুখ দেখছে? আমি অনেক অন্যখান থেকে ভাড়া করে চলতেছি, মাঝখান থেকে একটা শত শত মানুষের কর্ম দিয়ে মাংনা বসায় খাওয়াচ্ছে, হাজার কোটি টাকা লুটপাট করছে। এই হলো তাদের প্রযুক্তি, এই হলো তাদের। পৃথিবীতে বাংলাদেশে ইন্টারনেট সবচেয়ে রোস্ট, সবচেয়ে বাজে, সেকেন্ড নাম্বার পজিশনে আছে। হ্যাঁ, সেকেন্ড নাম্বার পজিশনে, নিচের দিক থেকে সেকেন্ড নাম্বার আছে। এটা আমার কথা না, এটা বিশেষজ্ঞদের কথা। এবং উনি বলছে সিলেট এবং সাক্কুর কথা বলছে, কুমিল্লার কথা। যেটাই হোক না কেন, সাক্কু আমাদের ছিল, সব সময় ছিল, শেষ সময় থাকবে এমন কোনো কথা না। সিলেট এবং সাক্কুর নির্বাচনকে কেন্দ্র করে তারা, সিলেটের আরিফুর রহমান সাহেব কি পাশ করছে দেখে ওইখানে দুর্নীতি হয় নাই? অবশ্যই দুর্নীতি হওয়ার পরেও 2 ঘন্টা 1 ঘন্টা যে জনগণ ভোটটা দিতে পেরেছে, ওই 1 ঘন্টা 2 ঘন্টাতেই ইনাফ। আমি তো ওনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আপনারা 300 আসনে নিয়ে নেন, খালি 8টা থেকে 12টা অথবা 12টা থেকে 4টা পর্যন্ত টাইম দেন, বলেন যে এই টাইমটা নিরপেক্ষ হবে। এত আপনাদের ক্ষমতা, আসেন না 2 জনের লড়াই করি, 2 জন সামনে দাঁড়ায় থাকবো, আপনারা 2 জন সহ আরো যারা আছে ভোট দিয়ে আসবেন, কেউ কোনো কথা বলবো না। আপনি সাংবাদিকদের এমবার্গো দিছেন, সাংবাদিক ফটো তুলতে পারবে না, সাংবাদিক শব্দ করতে পারবে না, ভেতরের কোনো কথা, ভেতরের কিছু বের হবে না যদি ওই প্রিজাইডিং অফিসার না বের করে। তাইলে আপনি চূড়া ধানের শীষ বলছেন, চূড়া নৌকা তো বলেন না, চূড়া নৌকা তো কোনোখানে ভোটই নেয় না। আপনি চূড়া ধানের শীষ যদি হয়ে থাকে, চূড়া নৌকা কি পরিমাণ? আপনার ওইখানে গেলে আপনি, আচ্ছা এই যে এই এলাকাটা, এই পাশের এলাকা ধানমন্ডিতে আপনি চূড়া নৌকা দিয়ে একটা ধানের শীষের লোকরে পাশ করাইছেন, করার নাই? বুকে হাত দিয়ে বলেন। সে তো গার্মেন্টসের লোকগুলা, ম্যাক্সিমাম পুরানো লোকগুলা সব একসময় জিয়া রহমান গার্মেন্টস নিয়ে আসছে, জিয়া রহমানের দলই করতো। তাগরে আপনি মেয়র বানাইতেছেন, তাগরে এমপি বানাইতেছেন, এটা কি চূড়া না? এটা কি চূড়ায় ধানের শীষ না? আপনি শোনেন, সবাই বলে, আপনি শোনেন, উনি বলছে অনেক কিছু বলছে। উনি যদি বলে থাকে যে এই যে বাহার এই করছে, আমি একটা কথা বলবো, আমি কামাল ভাইয়ের সুরে বলছি না, আলাদা সুরে। ওনারা প্রায় টকশোতে আসে, এসে বলে আমাদের ওই মন্ত্রী কি করেছে, আমাদের সবকিছু একজন করে, একজন মাননীয়, আপনি ধরে নেন একজন মাননীয় যদি সবকিছু করে, তাহলে আজকে বাহারের, আর এই যে বাহারের যে খামখেয়ালিপনা, আমি বাহারের খামখেয়ালিপনাও তাহলে ওই একজনই করে। আমি ওইটাই বললাম যে আমি টেবিলের উপর, টেবিল মাটির উপর, তার মানে ওই একজনই করে। ওই একজন যদি ঠিক থাকে তাহলে নির্বাচন কমিশনের এত অপমান হতে হয় না। আমি তো ননসেন্স বলতে পারবো না, আপাতত একদম সেন্সলেস কথা বলবো। হ্যাঁ, সেন্সলেস, জনগণ তাই শুনে, এইজন্যই আমি একটু দয়া করে আমাকে একটু দেন, আমি তো একটা এমনি মাইনরিটি, তার উপর তো সংখ্যা শূন্য হয়ে গেলাম, তারপর তো সংখ্যা শূন্য হয়ে গেলাম। আমরা বলেছি আপনি সেন্সলেস, আপনি পড়ে যাবেন না, আপনাকে ননসেন্স বলিনি, আপনাকে ননসেন্স বলিনি, আপনি সেন্সলেস বলেছি, আপনি সেন্স কম, আমার প্রতি একটু করুণা কম আপনার। আপনি দেখেন বিএনপি একটা, শোনেন, নির্বাচন নিয়ে ভীতি ওনাদের স্বাভাবিক। কেন আমি বলি, ওনাদের মূল নেতৃত্ব ম্যাল ফাংশন, কলাপসড, পলিটিক্যাল ডিসএবিলিটি হয়ে গেছে না ওনাদের। বেগম জিয়া ওনাদের আর অ্যাসেট নন, উনি ইলেকশন করতে পারবেন না। ধরে নিলাম বিএনপির নেতৃত্বে কোনো জোট জিতবে, প্রধানমন্ত্রী কে হবেন? আর যিনি দুর্নীতির দায়ে পলাতক তিনি হবেন। তাদের যেহেতু বলেন না, তাদের যেহেতু কোনো ইলেকটোরাল ক্যান্ডিডেট নাই, লক্ষ্য করবেন আমাদের দেশে এবং আমাদের উপমহাদেশে, আপনি লক্ষ্য করবেন যিনি প্রাইম মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট, ওনার একটা এপিল থাকে
যে ইনি জিতলে, এই দল জিতলে উনি না, প্রাইম মিনিস্টার হবেন। ইয়া, বিএনপির ওই লোকটাকে রে ভাই, ব্যারিস্টার নীলুফার চৌধুরী মনি, তবু আমি মানতাম। নীলুফার চৌধুরী মনিরে যদি প্রাইম মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট দেয় সেটাও ভালো, বাট তারা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। না, এই সুতরাং ইলেকশন ওটা যাবেটা কেন? একটা সাক্ষ্য ছিল, তারও বহিষ্কার করছে, তৈমুর আলম খন্দকারকে বহিষ্কার করছে। হ্যাঁ, তারা তো ইলেকশন করতে গিয়েছিলেন তাদের। সুতরাং যেখানে যত পপুলার লোক আছে সবাই ওরা বহিষ্কার করে। ফরিদপুরে মির্জা আব্বাসের মতো সিনিয়র লোক বিভাগীয় প্রতিবাদ সভা শেষ করতে পারে নাই, দুই গ্রুপের মাইরের চোটে প্রেস ক্লাবে আশ্রয় নিয়ে বলছে যে ফরিদপুরের লোক যা করলেন মনে রাখবেন। মির্জা আব্বাস সাহেবের কথা যদি একটু থাকি, আমি আপনাকে ছোট্ট একটু তাহলে ওনাকে থামান, আলোচনার জন্য আমি আর একটু তাহলে ওনাকে থামান। আমি আলোচনা একটু আর ছোট্ট একটা বিষয় বাকি আছে, সংক্ষেপে বলবো, উনি যদি ডিস্টার্ব না করেন। যে একেবারে শেষের দিকে আছি আমরা, ছোট্ট একটু কথা আমাদের যেটি আলোচনায় বলতেছিলাম যে সাম্প্রতিক সীতাকুণ্ড সহ অন্যান্য স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় গতকালকে আমাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে এটার মধ্যে নাশকতার তথ্য পেয়েছে গোয়েন্দারা। আজকে প্রায় একই কথা আবার তথ্যমন্ত্রী বলেছেন। আসলে কি নাশকতার আপনারা কোনো কিছু আপনাদের হাতে আছে কিনা? এই যে পারসেপশনের যে কথা বললেন না ভাই, একটু আগে বললেন, এখানে পরপর অনেকগুলো ঘটনাতে ৭৫-এর হাতিয়ার কোন দিক থেকে ওনারা বের করে হয় আগুন দিয়ে করে না অন্য দিক দিয়ে করে, একটা তো ঘটনা আছেই। ৭৪-এও এটা হয়েছিল। আপনার ঈদের জামাতে গুলি করে কাজী আরিফ সাহেবের শ্বশুর রওশন আলী কুষ্টিয়ায় ঈদের জামাতে আওয়ামী লীগের এমপিদের গুলি করে মেরে ফেলেছিল এই বঙ্গবন্ধুর আমলে ৬ জন। তো এগুলো হয়েছিল, একটা প্রেক্ষাপট ছিল। আপনার নারায়ণগঞ্জে পাঠের গুদামে আগুন, আবার মেঘনায় চাল ভর্তি ফেরি ডুবাই দেওয়া হয়েছিল, এগুলো কিন্তু হয়েছিল। টু ক্রিয়েট 75 এগুলো করেছিল। তো ওনারা যেহেতু এখন 75-এ যেতে চান, ওইরকম যদি তাদের সক্ষমতা থাকে ওনারা সেটা করবেন, এটা অস্বাভাবিক কিছু না। কারণ ওনারা কিন্তু আরজেস গ্রেনেডের ব্যবসায়ী, এটা খেয়াল রাখবেন। শেষ নীলুফার চৌধুরী, আপনার কাছে ছোট কথা নিয়ে গ্রেনেডটা নিয়ে আসছিল এরশাদ সাহেব, আর ইউজ করছে ওনারা, ওনাদের যে নেতারা সেদিন ছিল যারা সবসময় আমাদের উপর আমরা গ্রেনেড মারছি, সেই দিন পার্লামেন্টে তারা কিন্তু আমি কিন্তু আপনার সময় একটা কথা বলিনি, দিস ইজ ম্যানার্স। আমার পুরো আমি বলি পারসেপশনে ৭৫-এর কথা বলেছে, ৭৫-এর হাতিয়ার আমি নিজেও বলি সেটা ছিল ৭ই নভেম্বরের কথা বলেছে আমাদের ছাত্র নেতারা। ৭ই নভেম্বরের কথা, যেদিন জিয়াউর রহমানকে সিপাহী জনতা মিলে তাকে জেলখানা থেকে মুক্ত করেছে। এবং এই যে আপনার উনারা বলে ঈদের দিন আমরা কি করেছি, ৭৫-এ কি করেছি, আমি ওনাকে একটা কথা বলতে চাই, কিবরিয়া সাহেবের ছেলে রেজা কিবরিয়া বেঁচে আছে, এখন রাজনীতি করছে। এত ব্রিলিয়ান্ট একটা লোক বর্তমানে রাজনীতিতে আসছে, বাংলাদেশের এই রাজনীতিতে সে জেদে আসছে, কষ্টে আসছে, দুঃখে আসছে। তারা তো ক্ষমতায়, রেজা কিবরিয়া সাহেব ক্ষমতা, খুনের বিচার চাবে বিএনপির কাছে, আওয়ামী লীগের এগেইনস্টে দাঁড়ায় কথা বলছে কেন? তার মানে কি তার বাপরে কে খুন করছে? আপনি ৭৫-এর কথা যদি ৭৫-এও তারাই খুন করছে, ১৫ই আগস্টে তারাই খুন করছে, 15ই আগস্ট তারাই কথা বললাম, আমি এত দূরে গেলাম না। উনি ঈদের দিন যা বললো, আর বাম নিয়ে কথা বললে, বাম তো দিন শেষে আওয়ামী লীগ, বাম তো হাঁসের বাচ্চার মতো সারাদিন বাইরে ছাড়ে দেয়, বাইরে বিভিন্ন কথা বলে, দিন শেষে ঘরে ওঠে আওয়ামী লীগের। সো এটা তো তারাই এই কাহিনীগুলো করে, এই খেলাগুলো তো তারাই খেলে। একটু মাসুদ কামালের কাছ থেকে শুনে আসি, আর মনে হয় মাসুদ কামালের পরও আমরা একটু সুযোগ পাবো, আপনারা বলতে পারবেন। মাসুদ কামাল, সীতাকুণ্ড সহ যে বেশ কয়েকটি আগুনের ঘটনা ঘটেছে, এর পিছনে ওবায়দুল কাদের বলেছিলেন, আজকে তথ্যমন্ত্রী সেম কথা বলেছেন, যে এর মধ্যে গোয়েন্দারা নাশকতার তথ্য পেয়েছে। একটা কথা বলি আপনাকে আমি, এখানে সীতাকুণ্ডের ঘটনা একটা মর্মান্তিক ঘটনা, অনেকগুলো লোক মারা গেছে, তাই না? মারা যাওয়ার পর এখানে মনে করেন ওখানকার স্থানীয় যারা মালিক পক্ষ আছে তাদের সঙ্গে বিদেশীয় একটা প্রতিষ্ঠানের একটা সম্পর্ক আছে, তো তাদেরও কিছু নিয়মকানুন আছে। এখন এর জন্য 5টা ইনকোয়ারি কমিটি হয়েছে, তারা তদন্ত করছে, পুলিশ নিজেরাও দেখতেছে নানাভাবে। তারা পুলিশ অবশ্য তাদের চার্জশিট দেওয়ার সময় মালিক পক্ষে কোনো দোষ পায় নাই, মামলা দেওয়ার সময় কোনো দোষ পায় নাই, তাদেরকে বাদ দিয়ে মামলা করেছে। তো আমার কথা হলো কি, এগুলি তো একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যাচ্ছে, তখন ফট করে আপনি মন্ত্রী হয়েছেন বলে ফট করে একটা মন্তব্য করে যখন আপনি দেন, এটা কোনো সেন্সিবল কাজ না। কারণটাকে বলি রাখেন, বলতে দেন আমাকে। আমাদের প্রশাসন, আমাদের এই সমস্ত দেশের প্রশাসনগুলো সবসময় কিন্তু কর্তার দিকে তাকিয়ে থাকে, যে উনি কি চান, উনি কি শুনতে চান, এবং এটা কিন্তু তাদেরকে প্রভাবিত করে। যেই সরকারে থাকুক না কোনো, এমপি সাহেব কী বলছেন, মিনিস্টার সাহেব কী বলছেন, ওনারা কী শুনতে চাচ্ছেন,
এটা ওনাদের শোনানো উচিত না। ওনারা যখন বলেন নাশকতা, দেখেন এটাও দেখবেন নাশকতা হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে তো কোনো কিছু থাকলো না, আর তো দায়িত্ববদ্ধতা থাকে না কারো কোনো কিছু, নাশকতা তো ভাই। তো এখন বিষয়গুলো হলো কি যে এতগুলি মানুষের জীবন, তো মানুষের জীবন নিয়ে ফাজলামো করেন না প্লিজ। আপনারা এখন ফট করে বলতে হবে কেন নাশকতা? স্বরাষ্ট্রমন্ত্রী বলে, তথ্যমন্ত্রী বলে, স্বরাষ্ট্রমন্ত্রী বলে নাই, স্বরাষ্ট্রমন্ত্রী নাশকতা বলে অন্যভাবে বলছে যে পেছনে অন্য কিছু আছে। উনি ওখানে উনি বসেই বলছেন এই কথাগুলো। আমি একটু আমার কথা হলো এগুলো যখন ওনারা বলেন তখন আমি বলবো ওনারা তদন্তকে আসলে একটা দিকে ধাবিত করতে চান, এটা খারাপ। জি, আমার মনে হয় যে শুনেন, গোয়েন্দারা যেহেতু ছায়া তদন্ত করেছেন আজকে কয়েকদিন হয়ে গেল, গোয়েন্দারা রিপোর্ট কাকে করেন? আপনাকে, আমাকে, না ওনাকে? না ওনাকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে করেন, দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে করেন। এই যে ওবায়দুল কাদের সাহেবও আজকে বলেছেন, দেখবেন ওনাকে যখন পৌনঃপুনিক প্রশ্ন করা হচ্ছিল উনি বলছেন দয়া করে এই প্রশ্ন আমাকে করবেন না, মন্ত্রীদের দায়িত্ব আছে, এটি আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বলবার বিষয়, অন্য বিষয়ে। কিন্তু আমার একটা যদি রিপোর্ট হয় ওনার কাছেই রিপোর্ট করবে, আমার কাছে তো করবে না। আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে। ধরে নেওয়া যাক এই সীতাকুণ্ডের এই কন্টেইনারের মালিক কোনো আওয়ামী লীগ নেতা হতেন, তাহলে কি তাকে মামলায় আসামি করা হতো? না, এখানে আওয়ামী লীগ বিএনপি কেন আসবে? না, আসছে এই জন্যই। মূল কোম্পানি নেদারল্যান্ডস। না 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 না, মূল কোম্পানি নেদারল্যান্ড, জয়েন্ট ভেঞ্চারের কোম্পানি। ওই নেদারল্যান্ডের ওই ভদ্রলোকের যে প্রোফাইল পাওয়া যাচ্ছে তাতে নানা ধরনের সন্দেহ সংশয় তৈরি হয়েছে যে আদৌ উনি এই কোম্পানির মালিক হতে পারেন কিনা। আমি যেহেতু একদম শেষ, এই আলোচনাটা বেশি দীর্ঘ করতে চাই না। আমার প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটি উঠছে যে মালিক পক্ষের একজনকেও আসামি করা হয়নি, তদন্তে যদি উঠে আসে আসামি হতে পারেন না, সেই সুযোগ তো আছে। আমি যদি বলি যে বিএনপির যে লাখো লোকের মামলা হয়, মামলায় বলে যে হুকুমের আসামি, তাহলে মালিক যে পক্ষ 5% হোক আর 1% হোক, এটা একটা ইহুদিদের কারখানা নেদারল্যান্ডের, তা বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার হলে কি হতে হয় ভাই? 51 এবং 49, একটা দেশের সাথে আরেকটা দেশের যখন জয়েন্ট ভেঞ্চার হয়, যে দেশে কোম্পানি হয় সেই দেশ পায় 51। এই 51% মালিককে আওয়ামী লীগ, তাদের নামে মামলাই হয় না। তাহলে জয়েন্ট ভেঞ্চারের নিয়ম কি? তাহলে জয়েন্ট ভেঞ্চারের নিয়ম লঙ্ঘন করেছে। জয়েন্ট ভেঞ্চারের নিয়ম হচ্ছে, আমি বলছি জয়েন্ট ভেঞ্চার কোনো কোম্পানি বিদেশি এসে সরাসরি করতে পারে না। লাইক আপনি গ্রামীণ বলেন, ইন্টারন্যাশনাল অনেক কোম্পানি আছে, 51 নিচে হতে পারে না। তো 51 আর 49, তাহলে 51% আপনার কেউ আসামি হয় নাই। তার মানে আমি আপনাকে বলতে বলছিলেন ব্যারিস্টার সাহেব, যেটি বলছিলেন, আমি ব্যারিস্টার সাহেব তো কত কথাই বলেন না, সেটি বলছিলেন যে যদি তদন্তে কিন্তু সুযোগ আছে, তাদের কোনোদিন তদন্ত রিপোর্ট কোনো আলোর মুখ দেখেছে? সাগর রুনির আলোর মুখ দেখেছে 85, 86, 90 বার? আমি আপনাকে বলি যে আমি আবারও বলছি, আর্টিফিশিয়াল এটা একটা গেম। এখন আপনি দেখেন সামনে ইলেকশন, প্লিজ বলতে দেন। এখন আমি তো আপনার সঙ্গে আরো টকশো করবো, আপনি কিন্তু কথা বলতে পারবেন না। আমি আজকে বললাম আপনি যে আমি ডিস্টার্ব করছেন না, আমি আপনার সঙ্গে আরো টকশো করবো। আপনারা না, আপনি এইরকম ফালতু কথা বলছেন কেন? আপনি আমার সময় কেন ডিস্টার্ব করেন প্রত্যেকবার? আমি তো আপনার আপনি একজন আপনি অনেক সময় এইটা করছেন। আমি বলছি সীতাকুণ্ডের আগুন, আমি সব মিলাচ্ছি, সীতাকুণ্ডের আগুন, সিলেটের আগুন, লঞ্চের আগুন, বাজারের আগুন, সব আগুনগুলো মিলান, আর সামনে নির্বাচনের আগুনটা মিলান, এবং এই যে আগামী পরশুদিনের আগুন মিলালে আপনি নিজেই হিসাব করতে পারবেন। এটা একটা আর্টিফিশিয়াল গেম ছাড়া আর কিছুই না। এই যে এখন নাশকতা নিয়ে আসছে, এটা সরকারের ওই যে মসজিদের মতো আগুন, লঞ্চের মতো আগুন, যে 300 লোক মারা গেছে। ধন্যবাদ। আমার মনে হয় ব্যারিস্টার প্রশান্ত কুমার বড়ুয়া, জনাব মাসুদ কামাল এবং নির্ভর চৌধুরী মনি, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।